নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভাস, গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। বাংলা সিনেমার ইতিহাসে ভানু বন্দ্যোপাধ্যায় এক উজ্জ্বল নক্ষত্র। ভানু বন্দ্যোপাধ্যায় সিনেমা দেখে হাসেননি বা নিজের দুঃখ ভোলেননি সাময়িক কিছু সময়ের জন্য, এমন মানুষ বোধহয় খুবই কম আছে। আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় নয়, ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবনের অন্য একটি দিক, অন্য এক ভানু বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কিছু কথা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন এবং কেমন লাগলো তা আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন এবং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন। তার কারণ এই রকম নানান অজানা সত্যি ঘটনার ভিডিও ইতিমধ্যেই আপলোড করা রয়েছে আমাদের এই চ্যানেলে এবং নিয়মিত রোজ ৮টার সময় আমাদের নতুন নতুন অজানা কাহিনীর গল্পের ভিডিও আমরা আপলোড করি, যার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন সময় নষ্ট না করে আমরা অন্য এক ভানু বন্দ্যোপাধ্যায়ের দিক আজকে এই ভিডিওর মাধ্যমে একটু জানার চেষ্টা করি। ১৯৭৯ সালে একটা সাক্ষাৎকারে সাম্যময় ওরফে ভানু বন্দ্যোপাধ্যায়কে তৎকালীন রাজনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে মতামত চাওয়া হলে কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন, দ্যাট আই অ্যাম এ কমিউনিস্ট, আই বিয়ার ইট ইন মাই নেম। মৃত্যুর বছর চারেক আগেই সাক্ষাৎকারটি দিয়েছিলেন তিনি। সাম্যময় নামটা রেখেছিলেন তার মাতামহ। তাই মজা করে বলতেন, গড়পড়তা লোকের চেয়ে কমিউনিজমটা তিনি একটু বেশিই বোঝেন। কিন্তু আপাত সরল মজা হলেও কিশোর বয়স থেকে বিপ্লবীদের ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছিলেন যে মানুষটি, তার জীবনভর নানান কাজের মাধ্যমে সেই রাজনৈতিক দর্শন অত্যন্ত সুস্পষ্ট। ভানু বন্দ্যোপাধ্যায়ের বাবা জিতেন্দ্রনাথ ছিলেন ঢাকা রাজ এস্টেটের মোক্তার। মা সুনীতি দেবীও সরকারি চাকুরে ছিলেন, যা সেই যুগে এক প্রকার ভাবা অসম্ভব। ব্রিটিশ সরকারের শিক্ষা দপ্তরে জেনেনা গভর্নেন্স পদে কর্মরত ছিলেন, ফলে বাড়ির পরিবেশ ছিল প্রগতিশীল। কিন্তু বাবা মা দুজনেই সরকারি চাকুরির হওয়ায় বিপ্লবী সঙ্গ এক প্রকার নিষিদ্ধ ছিল। কিন্তু শৈশবের নামকরণেই যার মতাদর্শের গতিপথ নির্ধারণ হয়ে আছে, কৈশোরের উত্তেজনা তাকে আটকে রাখবেই বা কী করে। দীনেশ গুপ্ত সাইকেলের পেছনে বসে গ্রামে গ্রামে ঘোরা, লুকিয়ে বিপ্লবীদের গুপ্ত সমিতিতে যাওয়া, তারপর বাবার বকুনি শুনে পাল্টা বলে ওঠা, এসব মিটিংয়ে কেউ যদি নাই যাবে তবে অমন মিটিং হয়ই বা কেন। ঢাকার মিটফোর্ড হাসপাতালে ডাক্তারির ছাত্র বিনয় বসু কর্তৃক কুখ্যাত আইজি প্রিজন লোম্যান হত্যার পুঙ্খানুপুঙ্খ রোমহর্ষক বিবরণ ভানু নিজেই লিখে গিয়েছিলেন। যে বাঙালি কন্ট্রাক্টর পলায়নরত বিনয়কে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য হাসপাতালের মাঠে জাপটে ধরেছিলেন, বিনয়ের বলিষ্ঠ ঘুষিতে তার দাঁতের অকাল খসে পড়ার ঘটনাও তিনি লিখে রেখেছেন সেখানে। হাসপাতালের ম্যাথর সুসেন পাঁচিলের ছোট্ট দরজা খুলে তার বিনয়দাকে পালাতে সাহায্য করেছিল। পরে পুলিশের অকথ্য অত্যাচারেও সে মাথা নোয়ায়নি। সাধারণের চোখে ছোট লোক এই মানুষটির প্রতি তার অকৃত্রিম শ্রদ্ধা ঝরে পড়েছে। দীনেশ গুপ্তর ফাঁসির পরদিন ভানু দেখেছেন ঢাকার কুখ্যাত গুন্ডা ভোলা মিয়া, যাকে অসামাজিক কাজের জন্য বেদম পেটাতেন দীনেশ গুপ্ত আর তার ছেলেরা, দীনেশের মৃত্যুতে সেই লোকটাই রাস্তায় লুটিয়ে পুড়িয়ে কাঁদছে। ৩০-এর দশকের ওই টালমাটাল সামাজিক সময় বাংলা তখন সংস্কৃতি ও সংগ্রাম দুক্ষেত্রেই সারা দেশের পথপ্রদর্শক। একই সময় ঘটে গেছে চটল্লা অস্ত্রাগার দখল। ভানুর জন্মশহর ঢাকায় তখন সংস্কৃতি জগতের দিকপালরাও সমান সক্রিয়। ভানুর বেড়ে ওঠার এই পর্বটি তার পরবর্তী জীবনে স্থায়ী প্রভাব ফেলেছিল। ঢাকায় বিপ্লবীদের মধ্যে বিনয় বসু, দীনেশ গুপ্ত ছাড়াও কেদারেশ্বর সেনগুপ্ত, রমেনচন্দ্র আচার্য, ননী ভট্টাচার্য, বিশ্বনাথ মুখার্জি, রাধাবল্লভ গোপ, মাখন পাল প্রমুখদের সঙ্গেও পরিচিত ছিলেন তিনি। সাহচর্য পেয়েছিলেন স্বামী বিবেকানন্দের ছোট ভাই, এদেশের
কমিউনিজমের অন্যতম পথিকৃৎ ডক্টর ভূপেন্দ্রনাথ দত্তেরও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএ পড়তে এসে শিক্ষক হিসাবে তিনি পেয়েছিলেন কবি জসিমউদ্দিন, মোহিতলাল মজুমদার, মোহাম্মদ সাহিদুল্লাহ আচার্য, সত্যেন্দ্রনাথ বোসকে। হাস্যকৌতুক সৃষ্টির ক্ষমতা ছিল তার সহজাত, কিন্তু একসময় তিনি হয়ে উঠেছেন উল্লেখযোগ্য ছাত্রনেতা। সেলুলার জেলের অন্ধকার থেকে রাজবন্দীদের ফিরিয়ে আনতে শুরু করেছে আন্দোলন। যোগ দিচ্ছেন অনুশীলন সমিতির বিপ্লবীদের দ্বারা গঠিত নতুন বামপন্থী সংগঠন রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি বা আরএসপিতে। তারপর একসময় রাজরোষে পড়ে এক বস্ত্রে ঢাকা ছেড়ে চলে আসেন কলকাতায়। স্বয়ং অংশগ্রহণ করেছেন ভারত ছাড়ো আন্দোলনেও। পরবর্তীকালে অভিনয় জগতের সদাব্যস্ত একজন কর্মী। একই সঙ্গে চলচ্চিত্র, নাটক, যাত্রাপালা, কৌতুক নকশার দায়িত্ব সামলেছেন। ব্যস্ততার মাঝেও বিপ্লবীদের মৃত্যুদিন বা জন্মদিনে তাদের ছবিতে মালা দিতে মহাকরণে যেতেন। প্রতি জন্মদিনে সত্যেন বসুর জন্য মিষ্টি নিয়ে যেতে ভুলতেন না। তবে জন্মমা মৃত্যুদিনেই ফুল মিষ্টি দেওয়া চিরাচরিত একদিনব্যাপী শ্রদ্ধা জ্ঞাপনে তিনি নিজেকে সার্থক করার রাস্তায় হাঁটেননি। অন্যায় দেখলেই রুখে দাঁড়ানোর আজীবন সংগ্রামী মনোভাব, বিরাট ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত রেখে গিয়েছিলেন তিনি। 1959 সালে খাদ্য আন্দোলনে পীড়িত মানুষদের সাহায্যার্থে সৌমিত্র চট্টোপাধ্যায়, অনুপ কুমার, অজিত লাহিড়ী, নৃপেন গঙ্গোপাধ্যায়, সৌমেন্দু রায় প্রমুখ শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে যে মানুষটি ত্রাণ সংগ্রহের পুরাভাগে ছিলেন, তার নাম ভানু বন্দ্যোপাধ্যায়। অভিনেত্র সংঘের সঙ্গে সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের আন্দোলনকে যুক্ত করার পেছনেও ছিলেন এই স্পষ্টবক্তা মানুষটি। প্রডিউসার ও হল মালিকদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছিলেন তিনি। 1967 সালে তার নেতৃত্বাধীন অভিনেত্র সংঘ কলাকুশলী প্রযোজকদের আন্দোলনে মুনাফাখোর প্রযোজকদের বিরুদ্ধে কলাকুশলীদের পক্ষ নিয়ে দাঁড়ান তিনি। যেখানে ব্ল্যাকলিস্টেড হওয়ার হুমকি ও হেলায় সরিয়ে যাত্রা মঞ্চে নিজের জীবন ঢেলে দিতে দেরি করেননি ভানু বন্দ্যোপাধ্যায়। শিল্পীরা তো শ্রমিকই নিবন্ধে একবার লিখেছিলেন, আমরা বিশ্বাস করি যে দেশের বর্তমান সামাজিক রাজনৈতিক অবস্থানের মধ্যে আমরা শিল্পীরা একটি সংগঠিত সংস্থা হিসাবে আলাদা থাকতে পারি না। তার কারণ আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে দেশের সামাজিক, রাজনৈতিক ও আর্থিক অবস্থা যুক্ত। আমাদের বিশ্বাস এবং আস্থা নির্ভর করছে কার্ল মার্কস কথিত শ্রমিক শ্রেণীর বন্ধন মুক্তির প্রথম পদক্ষেপ হল রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধে বিজয়ী হওয়া। চটলা বিদ্রোহের অন্যতম বিপ্লবী অনন্তলাল সিংহের সঙ্গে তার আলাপ হয়েছিল 1946 সালে। তার আদর্শ কর্মকাণ্ড ভানু বন্দ্যোপাধ্যায়কে গভীরভাবে অনুপ্রাণিত করে। সখ্যতা গড়ে ওঠে তার সঙ্গে। অনন্ত সিংহ পরে তার বেশ কয়েকটি ছবি প্রযোজনাও করেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল জমালয় জীবন্ত মানুষ, শখের চোর, নতুন প্রভাত, শেষ পরিচয় ইত্যাদি। এর মধ্যে কয়েকটি ছবি শুধুমাত্র অনন্তের সম্মানে বিনা পারিশ্রমিকেও কাজ করে দিয়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা কৌতুক অভিনেতাদের লোক হাসানো অভিনেতা তকমায় অভিহিত করা হতো বলে বারবার যোগ্য সম্মান ও উপযুক্ত পারিশ্রমিক দাবি করে বহু প্রযোজকদের বিরাগভাজন হয়েছিলেন। অনন্ত নিজেও অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন ভানুর সম্পর্কে। বলতেন, ছায়াছবির মাধ্যমে সামাজিক দুষ্কর্ম, সরকারের অক্ষমতা ও তথাকথিত নেতাদের প্রবঞ্চনার বিরুদ্ধে তার শ্লেষপূর্ণ ও বিদ্রুপাত্মক অভিনয় যারা দেখেছেন তারা বলেন, ভানুবাবুর অন্তরে দেশপ্রেমের আগুন প্রজ্বলিত রয়েছে। 1970 দশকে অনন্ত সিংহ বেশ কিছু ব্যাংক ডাকাতির কারণে গ্রেপ্তার হন। তার মতো বিপ্লবীর এহেন কাজ অনেককেই ব্যথিত করেছিল। সেই সময় ভানুর কাছে এক সাংবাদিক অনন্ত সিংহকে ডাকাত বললে ভানু প্রচণ্ড রেগে গিয়ে তাকে গালাগালি দিয়ে বাড়ি থেকে বের করে দেন। অনন্ত সিংহ তখন আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী।
ভানুর মেয়ে বাসবীর বিবাহ সম্পন্ন হলো। মেয়ের বিয়ের ভোজ নিজে হাতে জেলবন্দি অনন্তর কাছে পৌঁছে দিয়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। আমরা কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়কে সকলেই জানি, শ্রদ্ধা করি, ভালোবাসি। কিন্তু আমি আজকে আপনাদেরকে একটু অন্য ভানু বন্দ্যোপাধ্যায় বা বলতে পারেন ভানু বন্দ্যোপাধ্যায় একটা অন্য দিক অল্প কথায় তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন এবং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ এরকম অজানা সত্যি গল্প আমরা নিয়মিত রাত ৮টার সময় আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি হাজির হব আগামীকাল। নমস্কার।